ক্লাস করতে পারে, যার জন্য আমরা আমাদের আজকের এক্সামটা ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা একটু সময় দাও আমাকে, জাস্ট 1 মিনিট। ওকে, আমি ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছি। লস প্রজেক্টে কি আর আলাদা হবে না? হবে তো। জিকে আন্তর্জাতিক ক্লাস এই 3টা হচ্ছে তোমার ইসে হবে, এখানে হচ্ছে। এরপরে যা হবে সেগুলো লস প্রজেক্টে হবে। এরপর রিভিশন ক্লাস তো অলরেডি লস প্রজেক্টে চলে গেছে। রিভিশন ক্লাস 2টা হওয়ার পরে এখন তো আর এখানে কোনো রিভিশন ক্লাস হচ্ছে না, সব তো লস প্রজেক্টেই হচ্ছে, তাই না? তো ব্যাপারটা এটাই। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তবে আন্তর্জাতিক আমি চাইলে ইসেও নিতে পারি, মানে পাবলিক গ্রুপেও নিতে পারি, দেখা যাক, আমি এখনো সিদ্ধান্ত নিই নাই। আপাতত পাবলিক গ্রুপে আজকে একটা হচ্ছে, আজকে রাত্রে আর একটা হবে, 3টা ক্লাস হচ্ছে। হচ্ছে তোমার আজকে হয়তো রাত 10টায় হতে পারে সেকেন্ড থার্ড যে জিকে লেকচার সেটা। এই তো, আমি একটু গ্রুপে শেয়ার দিচ্ছি ততক্ষণে। আর তোমরা একটা কাজ করো, কষ্ট করে একটু বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দিতে পারো। আমরা হচ্ছে জিকে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো। একটু আমাকে সময় দাও, হ্যাঁ, আমি একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিই যে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লাস নিচ্ছি। ওকে ফাইন, সব ওকে, সব কি ঠিকঠাক আছে? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে বিজয় দিবস, এবং আজকে বিজয় দিবসের দিনে আমরা বাংলাদেশ সাধারণ জ্ঞান পড়তে পারলে এটা ভালোই লাগতো, কিন্তু আজকে আমরা আসলে আন্তর্জাতিক সাধারণ জ্ঞান আসলে পড়ছি। আমরা আসলে আজকে এখন আন্তর্জাতিক সাধারণ জ্ঞান পড়ছি, বাংলাদেশের সাধারণ জ্ঞানটা পড়তে পারলে আসলে ভালোই লাগতো, তাই না বলো? ঠিক আছে, তাহলে সব ঠিকঠাক তাই তো? আমি শুরু করে দিব? আমি কি শুরু করে দিব? আমরা আজকে ভৌগোলিক, আমরা শুরু করব যেই টপিক দিয়ে, সেটা হচ্ছে ভৌগোলিক উপনাম। চলো, ভৌগোলিক উপনাম। তো আমরা একটু আলাদা আলাদা করে পড়বো যাতে কনফিউশনটা আর না হয়। মানে এই ভৌগোলিক উপনামে তোমার আর কখনো কনফিউশন হবে না, এবং এই ভৌগোলিক উপনাম কিন্তু এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে হাজার দিয়ে 2টা নাম। একটা আছে হাজার দ্বীপের দেশ, হাজার দ্বীপের দেশ। এই হাজার দ্বীপের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। আর একটা আছে হাজার হ্রদের দেশ, তো এইটা হচ্ছে ফিনল্যান্ড। তো এর মধ্যে ইন্দোনেশিয়া খুবই চমৎকার একটা পর্যটন স্পট। তোমরা ইন্দোনেশিয়ার বালির কথা সবাই শুনছো, কারণ এটাই প্রচুর দ্বীপ আছে, যেমন মালদ্বীপে প্রচুর দ্বীপ আছে, নামের সাথেই তো দ্বীপ আছে। তবে ইন্দোনেশিয়াকে বলা হয় হাজার দ্বীপের দেশ, ইন্দোনেশিয়াকে বলা হয় হাজার দ্বীপের দেশ। হ্যাঁ, আপার পক্ষ থেকে তোমাদেরকেও বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আপার একজন গুণমুগ্ধ ভক্ত, তো আপা আমাকে বলছে যে আপা এখন দেশে নাই, আমি যেন আপার পক্ষ হয়ে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। তো সেটা কিন্তু আপার পক্ষ থেকে আমি জানাইছি।
দ্বীপের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। এখন আসো একটু দুঃখ নিয়ে পড়াশোনা করি। কার কিসের দুঃখ? তো চীনের দুঃখ। কার দুঃখ ভাইয়া? চীনের দুঃখ। এটা হচ্ছে হোয়াং হো নদী। চীনের দুঃখ হচ্ছে হোয়াং হো নদী। আফ্রিকার দুঃখ হচ্ছে, আফ্রিকার দুঃখ হইল সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি। আমাকে বলতে হবে কুমিল্লার দুঃখ কোনটা? আমাকে বলতে হবে কুমিল্লার তাহলে কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী নদী। নদী কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী নদী। আমরা মোটামুটি অনেকেই পারি। কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী নদী। আচ্ছা ঠিক আছে, এখন আসো, এটা হইছে তাহলে চীনের দুঃখ হোয়াংহো, আর আফ্রিকার দুঃখ হচ্ছে সাহারা মরুভূমি। দ্বীপের দেশ ইন্দোনেশিয়া, হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। দ্বীপের দেশ ইন্দোনেশিয়া, হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে, এখন আসো একটু মুক্তা নিয়ে পড়াশোনা করি। মুক্তা, এটা মুছে দিচ্ছি। একটু মুক্তা নিয়ে পড়াশোনা করব। মুক্তা, তো প্রথমেই হচ্ছে মুক্তার দেশ। মুক্তার দেশ হচ্ছে কিউবা। কিউবা কিন্তু খুবই আলোচিত, কেন বলতো? ফিদেল ক্যাস্ট্রোর নাম শুনছো? তোমরা কি বলতে পারবা ফিদেল ক্যাস্ট্রো উনি কে ছিলেন? এখন একটু চলে আসো মুক্তার দ্বীপ। মুক্তার দ্বীপ হচ্ছে বাহরাইন। তুমি বলবা, ধরো যদি একটা দেখো যে এরকম একটা দ্বীপ, পুরা দ্বীপ জুড়ে মুক্তা আছে, তুমি কি বলবা? বাহ, কি চমৎকার। তাইলে মুক্তার দ্বীপ হচ্ছে বাহরাইন। আর আফ্রিকার মুক্তা, আফ্রিকার মুক্তা হইল ভাইয়া উগান্ডা। তো মোটামুটি তোমরা একটা জিনিস জানো যে উগান্ডা শব্দটা আফ্রিকা আফ্রিকা একটা ব্যাপার, এবং উগান্ডা আফ্রিকার খুবই বিখ্যাত একটা দেশ। আমরা প্রায় কাউকে ইয়া করতে গেলে উগান্ডা উগান্ডা করি, তাই না? উগান্ডা থেকে আসছোস। তাহলে আফ্রিকা নরমালি একটু দরিদ্র একটা মহাদেশ, বেশিরভাগ কান্ট্রি দরিদ্র, আর সেখানে উগান্ডা। তো আফ্রিকার মুক্তা হচ্ছে উগান্ডা। দ্বীপ, মুক্তার দ্বীপ বাহরাইন, মুক্তার দেশ কিউবা, আর আফ্রিকার মুক্তা হচ্ছে উগান্ডা। আফ্রিকার মুক্তা হচ্ছে উগান্ডা। ওকে, ঠিক আছে। এখন আসো আমরা একটু ভূমি নিয়ে পড়াশোনা করি। ভূমি, আমরা একটু ভূমি নিয়ে পড়াশোনা করব। দেখো তো ভূমির ক্ষেত্রে ভাইয়া সর্বদক্ষিণের ভূমি, সর্বদক্ষিণের ভূমি হচ্ছে ওশেনিয়া। ওশেনিয়া একটা মহাদেশ। সর্বদক্ষিণের ভূমি ওশেনিয়া। আচ্ছা, এই কথাটা মোটামুটি সবাই জানো যারা মুসলিম ধর্মের তারা। পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। জেরুজালেম কোথায় কেউ বলতে পারবা? জেরুজালেম খুবই বিখ্যাত জায়গা, তোমরা সবাই জানো। জেরুজালেম কোন দেশে অবস্থিত বা কোন জায়গায় জেরুজালেম, একটু বলো তো আমাকে। তাহলে পবিত্র ভূমি জেরুজালেম, দক্ষিণের ভূমি হচ্ছে ওশেনিয়া। আরেকটা জিনিস একটু বলি, স্বর্গের ভূমি বা যেটা প্রায় তোমরা শুনো ভূস্বর্গ, ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর। তাহলে কাশ্মীর নিয়ে এত গ্যাঞ্জাম কারণ কাশ্মীর অসম্ভব সুন্দর। যারা কাশ্মীরের বিভিন্ন ছবি দেখছো তারা জানো যে কাশ্মীর বলা হয় যে সুইজারল্যান্ড। হ্যাঁ, মানে সুইজারল্যান্ডের মতোই সুন্দর কিছু কিছু ক্ষেত্রে। সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। তো কাশ্মীর কিছু ক্ষেত্রে সুইজারল্যান্ডের মতোই সুন্দর। তো এই ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। আর সর্বদক্ষিণের ভূমি, সর্বদক্ষিণের ভূমি হচ্ছে ওশেনিয়া। সর্বদক্ষিণের ভূমি ওশেনিয়া। মুক্তার দেশ কিউবা, মুক্তার দ্বীপ বাহরাইন, আর আফ্রিকার মুক্তা হচ্ছে উগান্ডা। আর আফ্রিকার মুক্তা হচ্ছে ভাইয়া উগান্ডা। এখন আমরা যদি বলি, বলতো মসজিদের শহর কোনটা? মসজিদের শহর হচ্ছে ঢাকা। আর মন্দিরের শহর বেনারস।
তাহলে মসজিদের শহর ঢাকা, মন্দিরের শহর বেনারস। খুব ভালো কথা, কারণ ঢাকা শহর এত এত কম জায়গায় এত বেশি মানুষ, পৃথিবীর এত বেশি মুসলিম পৃথিবীর কোন শহরে থাকে না, ফলে খুব স্বাভাবিকভাবে মসজিদের শহর ঢাকাই হবে। আর বেনারস হচ্ছে ইন্ডিয়ার একটা সিটি, আর যেহেতু মন্দির মানে ইন্ডিয়া, ফলে বেনারস ইন্ডিয়ার একটা সিটি। তাহলে মন্দিরের শহর বেনারস আর মসজিদের শহর হচ্ছে ঢাকা। মসজিদের শহর যেটা সেটাকে আমরা বলছি ঢাকা। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে আমি একটু একটা পোস্ট দিব। আজকে হচ্ছে অফিস বন্ধ। অফিস বন্ধ বলতে আমাদের পুরো বিল্ডিংটাই বন্ধ। আমরা চাইছিলাম যে যেহেতু স্টুডেন্টদের জরুরি, স্টুডেন্টরা আসলে পার্সেল গুলা নিতে চায় অফিস থেকে, তো আমরা অফিসটা খোলা রাখতে চাইছিলাম, কিন্তু ওরা আমাদের বললো যে পুরো বিল্ডিংটাই বন্ধ, অফিস খোলা রাখার কোনো সুযোগ নেই। ফলে আমি একটু পোস্ট করে দিই যে আজকে আসলে বই নেওয়া যাবে না। হ্যাঁ, একটু পোস্ট করে দাও। ঠিক আছে, তাহলে আজকে রাত 10টায় কিন্তু জিকে আন্তর্জাতিকের তৃতীয় ক্লাস, এতটুকু মাথায় রাখবা। মসজিদের শহর ঢাকা, মন্দিরের শহর হচ্ছে বেনারস। এখন আসো একটু চলে আসি, যদি বলে নীরব শহর বা চির শান্তির শহর বা সাত পাহাড়ের শহর, সাত পাহাড়ের শহর, এটা হবে রোম। কিভাবে মনে রাখবা? ধরো তুমি পাহাড়ের উপর উঠে, সাত পাহাড়ের উপর উঠে একটা রুম নিছো। রুম নেওয়ার পরে খুব স্বাভাবিক, পাহাড়ের উপরে নির্জন একটা জায়গায় যদি একটা রুম নাও, তাহলে সেই জায়গাটা অনেক নীরব হবে এবং সেটা চির শান্তির একটা জায়গা হবে। আবার চির শান্তির নিদ্রায় আবার চলে যাইও না, চির শান্তির নিদ্রা কিন্তু আলাদা জিনিস। তাহলে তুমি যদি সাত পাহাড়ের উপরে উঠে একটা রুম নাও, তাহলে সেটা নীরব জায়গা এবং চির শান্তির জায়গা হবে। সেটা নীরব জায়গা এবং চির শান্তির জায়গা হবে। এখন আসো, যদি তোমাকে জিজ্ঞেস করে দ্বীপের নগরী কোনটা বা খালের নগরী কোনটা, হ্যাঁ, বা নিমজ্জমান নগরী কোনটা, নিমজ্জমান নগরী, এইটা হচ্ছে তোমার ভেনিস। ভেনিসের নাম তোমরা সবাই শুনছো। ভেনিস আসলে পানির ভিতরে গড়ে উঠা একটা শহর। তুমি না দেখলে জিনিসটা বুঝবা না। ফলে ওইখানে দেখবা যে নরমালি কি হয়, যে মানে রাস্তা হয়, আর এখানে লোকালয়ের ভিতরে হচ্ছে খাল। কেন? কারণ এটা তো নদীর ভিতরে গড়ে, মানে একটা পানির ভিতরে গড়ে ওঠা একটা শহর। ফলে এর ঘর বাড়ি সব পানির উপরে এবং যাতায়াত করতে হয় নৌকায়, এবং খুবই আকর্ষণীয়, দর্শকদের কাছে খুবই পর্যটকদের কাছে খুব পপুলার একটা জায়গা। তাহলে দ্বীপের খালের বা নিমজ্জমান নগরী হচ্ছে এই ভেনিস। ওই যে ট্রাভেল ব্লগার কে যেন আছে বাংলাদেশের খুবই পপুলার, নাদির অন দা গো, তো নাদির দেখলাম যে মাঝে ভেনিস গেছিল। আচ্ছা, তাহলে দ্বীপের খালের বা নিমজ্জমান নগরী হচ্ছে ভেনিস, নীরব চিরশান্তির বা সাত পাহাড়ের শহর হচ্ছে রোম। এখন আসো, বাজারের শহর হচ্ছে কায়রো। বাজারের শহর কায়রো। তুমি বলবা বাজার কইরো, বাজার কইরো, বাজার কইরো। বাতাসের বা উদ্যানের শহর শিকাগো। বাতাসের বা উদ্যানের শহর শিকাগো। তাহলে বাজার কইরো আর বাতাসের বা উদ্যানের শহর হচ্ছে শিকাগো। তাহলে বাজারের শহর কায়রো,
বাতাসের বা উদ্যানের শহর শিকাগো। ক্লিয়ার জিনিসটা? দ্বীপের খালের নিমজ্জমান নগরী ভেনিস। নীরব চিরশান্তির বা 7 পাহাড়ের শহর হচ্ছে রোম। 7 পাহাড়ের শহর রোম। আচ্ছা ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। এখন চলে আসো, স্বপ্নের শহর হচ্ছে মুম্বাই। স্বপ্নের শহর কোনটা? মুম্বাই। কেন? কারণ শাহরুখ খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী এরা একটা সময় খালি পকেটে মুম্বাই শহরে আসছিল সিনেমার নায়ক হবে সেই স্বপ্ন দেখে। ফলে যারা এই সিনেমার নায়ক নায়িকা হতে চায় সবাই স্বপ্ন মানে মুম্বাই আসে। তো এই জন্য মুম্বাইকে বলা হয় স্বপ্নের শহর। রাজপ্রাসাদের শহর কলকাতা। রাজপ্রাসাদের শহর হচ্ছে কলকাতা। ঠিক আছে, কলকাতা কিন্তু আসলেই রাজপ্রাসাদ বলতে প্রচুর রাজবাড়ি, প্রচুর পুরাকীর্তি, এই ব্যাপারগুলো আছে। এরপরে গোলাপি শহর হচ্ছে রাজস্থান, মানে রাজস্থানের জয়পুর। তো এখানে কিন্তু ওই খেলাধুলা হয়, বুঝছো, ওই ক্রিকেট খেলা হয়, এখানে একটা ক্রিকেট মাঠ আছে। তো এই গোলাপি শহর হচ্ছে জয়পুর রাজস্থান। জয়পুর রাজস্থান। আর একটা জিনিস বলি যে নিউ ইয়র্কের নাম তোমরা শুনছো, বলতো আমেরিকার রাজধানী কোনটা? আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন। কিন্তু নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর বলা যায় নিউ ইয়র্ককে, তাই না? তো নিউ ইয়র্ক হচ্ছে প্রচুর অট্টালিকা সেখানে। এখানে বলা হয় যে প্রচুর উঁচু উঁচু ভবনের শহর কোনটা, বা কি বলা যায় পৃথিবীর রাজধানী কোনটা, সেটাও নিউ ইয়র্ক। যদি খুবই জমকালো নগরী কোনটা? নিউ ইয়র্ক। হ্যাঁ, এভাবে। তাহলে দেখো, গগনচুম্বী, গগনচুম্বী অট্টালিকার শহর, গগনচুম্বী অট্টালিকার শহর কে? নিউ ইয়র্ক। জাকালো শহর কে? নিউ ইয়র্ক। পৃথিবীর শহর, সরি পৃথিবীর রাজধানী কে? সবগুলা হচ্ছে নিউ ইয়র্ক। কি লেভেলের ভণ্ড জিনিস চিন্তা করো, ওই আমেরিকারই রাজধানী না হয় নাকি পৃথিবীর রাজধানী? আমেরিকারই রাজধানী হইতে পারে নাই, ওরে বলা হয় পৃথিবীর রাজধানী। তাইলে গগনচুম্বী অট্টালিকার শহর, জাকালো শহর, পৃথিবীর রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক, স্বপ্নের শহর মুম্বাই, রাজপ্রাসাদের শহর হচ্ছে কলকাতা, আর গোলাপি শহর জয়পুর রাজস্থান। গোলাপি শহর হচ্ছে জয়পুর রাজস্থান। ঠিক আছে, এখন আসো স্বর্ণনগরী। স্বর্ণনগরী এটা হচ্ছে জোহানেসবার্গ। জোহানেসবার্গ। মোটামুটি যারা ক্রিকেট ফলো করো তারা প্রায় দেখবে যে জোহানেসবার্গ এই নামটা পরিচিত তোমাদের। কেন? কারণ এই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে খেলাধুলা হয়, ক্রিকেট খেলা হয়। আচ্ছা, তাইলে এই স্বর্ণনগরী হচ্ছে এই জোহানেসবার্গ। দেখো স্বর্ণের উপরে রেফ আছে, জোহানেসবার্গে রেফ আছে। সুন্দর না জিনিসটা? এরপরে আসো সোনালী তরুণের শহর। সোনালী তরুণের শহর এইটা হচ্ছে সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো। তো একটা জিনিস দেখো, সোনালী সান মিলমিল আছে না? সোনালী সান, সোনালী সান। আর স্বর্ণ জোহানেসবার্গ, স্বর্ণ জোহানেসবার্গ। আর সোনালী সান। গগনচুম্বী অট্টালিকা, জাকালো, পৃথিবীর রাজধানী সবই হচ্ছে নিউ ইয়র্ক। স্বপ্নের শহর মুম্বাই, রাজপ্রাসাদের শহর কলকাতা, আর গোলাপি শহর হচ্ছে জয়পুর রাজস্থান। গোলাপি শহর জয়পুর রাজস্থান। স্বর্ণনগরী জোহানেসবার্গ, সোনালী তরুণের শহর সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো, এটা আমি মুছে দিচ্ছি। ক্লিয়ার? এখন আসো ভালোবাসা, আলো বা সংস্কৃতির শহর। মানে তোমাকে যদি বলে ভালোবাসার শহরকে বা আলোর শহরকে বা সংস্কৃতির শহরকে, একটা জিনিস খেয়াল করো, যেখানে ভালোবাসা আছে মানে নতুন নতুন ভালোবাসা, পুরনো ভালোবাসা না, সেখানে আলো আছে। এবং আলো থাকলে ধরো ব্যাপারটা কিরকম, যে ভালোবাসা আছে মানে সেখানে আলো আছে মানে, তাই না? তারা অনেক খুশি, চোখে চোখ ঝলমল করে। এবং সেখানে সংস্কৃতি আছে, তারা একটু নিজেরা গান টান শেয়ার করে, গান শুনে এই দিকে দিকে ঘুরতে টুরতে যায়, একটা সংস্কৃতি। মানে প্রথম এইগুলোই হয়, ভালোবাসা, আলো, সংস্কৃতি। হ্যাঁ, তাইলে এই ভালোবাসা, আলো বা সংস্কৃতির শহর কোনটা?
প্যারিস। এবং তোমরা মোটামুটি এই নামটা শুনছো, আইফেল টাওয়ার। তো মোটামুটি আইফেল টাওয়ারও মোটামুটি ভালোবাসা, কাপলরা আইফেল টাওয়ারে যাইতে চায়। তো সবকিছু মিলায় মিলেমিশে একাকার। ভালোবাসা আলো সংস্কৃতির শহর হচ্ছে প্যারিস। তবে পবিত্র শহর কিন্তু ভ্যাটিকান সিটি। পবিত্র শহর ভ্যাটিকান সিটি, খুব কারণ হচ্ছে খ্রিস্টিয়ানদের ভ্যাটিকান সিটি, খ্রিস্টিয়ানদের কি বলা যায় যে সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ, উনি ভ্যাটিকান সিটিতে থাকেন। তো পবিত্র শহর হচ্ছে ভ্যাটিকান সিটি। এরপরে চলে আসো সম্মেলনের শহর জেনেভা। এইটা মোটামুটি প্রায় শুনছো তোমরা, এই সম্মেলন হয়েছে জেনেভাতে, ওই সম্মেলন হয় জেনেভাতে। তো জেনেভা হচ্ছে সম্মেলনের শহর। তাহলে কি বললাম ভাইয়া, জেনেভা হইল সম্মেলনের শহর, পবিত্র শহর হচ্ছে ভ্যাটিকান সিটি, পবিত্র শহর হচ্ছে ভ্যাটিকান সিটি, আর ভালোবাসা আলোবা সংস্কৃতির শহর হচ্ছে প্যারিস। ভালোবাসা আলোবা সংস্কৃতির শহর হচ্ছে প্যারিস। এখন আসো আমরা একটু রুটির ঝুড়ি পড়ি। রুটির ঝুড়ি, আমরা এখন পড়বো রুটির ঝুড়ি। তো তুমি কি জানো ইউরোপের রুটির ঝুড়ি কে? ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন। শোনো, ইউক্রেন আসলে মানে শস্য উৎপাদনের দিক দিয়ে মানে খুবই বিশাল একটা সোর্স। এবং এই জন্য তোমরা জানো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হইলো, পৃথিবীতে কিন্তু খাদ্যের দাম বেড়ে গেল, কৃষি পণ্যের দাম বেড়ে গেল। কেন? কারণ ইউক্রেন কিছু কিছু ফসল আছে, যেই ফসলগুলো ইউক্রেন দেখা যায় যে সারা বিশ্বে বড় ভলিউমে সাপ্লাই দেয়। তো যুদ্ধের কারণে ওই ফসল টসল ওইভাবে উৎপাদন হয় নাই। যুদ্ধের কারণে হচ্ছে ওগুলা ওইভাবে রপ্তানি করতে পারে না ইউক্রেন। তো ইউক্রেন যেহেতু রাশিয়ার প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল, তো সবকিছু মিলায় আসলে এই ঝামেলাটা হয়েছিল। তাহলে রুটির ঝুড়ি হচ্ছে ইউরোপের ইউক্রেন। আচ্ছা, বিশ্বের রুটির ঝুড়ি কোনটা জানো? বিশ্বের রুটির ঝুড়ি এটা হচ্ছে প্রেইরি। তাহলে ইউরোপের রুটির ঝুড়ি, যদি বিশ্বের রুটির ঝুড়ি আসে আর প্রেইরি অপশনে না থাকে, তাইলে ইউক্রেন দাগাবা। আচ্ছা, আমাকে একটু বলো তো, এটা হচ্ছে তোমার প্রতি আমার কোশ্চেন, বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটা? বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটা? তাহলে ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন, আর বিশ্বের রুটির ঝুড়ি প্রেইরি। বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটা? বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটা? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত হয়েছে, তাই না? এখন তোমরা কি জানো, শোনো, নিষিদ্ধ দেশ, তোমাকে যদি নিষিদ্ধ শব্দটা আসে তাহলে মাথায় যেন তিব্বত চলে আসে। তিব্বত নিষিদ্ধ দেশ কোনটা? তিব্বত। নিষিদ্ধ এই তিব্বতের নাম মনে আসলে একজনের নাম মনে আসে না তোমাদের? দালাই লামা। তাহলে নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বত। নিষিদ্ধ শহর এটা হচ্ছে লাসা তিব্বত। কোনটা? লাসা তিব্বত। তাহলে মোটামুটি নিষিদ্ধ দেশ তিব্বত, নিষিদ্ধ শহর হচ্ছে তিব্বতের লাসা। নিষিদ্ধ শহর হচ্ছে ভাইয়া তিব্বতের লাসা। আর ইউরোপের রুটির ঝুড়ি ইউক্রেন, বিশ্বের রুটির ঝুড়ি হচ্ছে প্রেইরি, বাংলাদেশের রুটির ঝুড়ি দিনাজপুর। বাংলাদেশের রুটির ঝুড়ি দিনাজপুর। নিষিদ্ধ দেশ তিব্বত, নিষিদ্ধ শহর হচ্ছে লাসা তিব্বত। নিষিদ্ধ শহর হচ্ছে লাসা তিব্বত। আমি মুছে দিচ্ছি এটা। এখন আমরা একটু ইউরোপ নিয়ে পড়াশোনা করি। ইউরোপ, আচ্ছা, তো তোমরা জানো ইউরোপের ক্রীড়াক্ষেত্র কোনটা? ক্রীড়াক্ষেত্র কোনটা? এই ইউরোপের ক্রীড়াক্ষেত্র হচ্ছে সুইজারল্যান্ড। তোমরা রজার ফেদারারের নাম শুনছো? টেনিসের মহাপুরুষদের একজন, বা সর্বশেষ মহাপুরুষ বললে ভুল হবে না, যদিও নাদাল আছে। তো এই রজার ফেদেরার কিন্তু সুইজারল্যান্ডের, বা সুইজারল্যান্ড প্রচুর পরিমাণে স্পোর্টসম্যান প্রডিউস করে। তুমি মানে সুইজারল্যান্ড কিন্তু দেশটা মানে জনসংখ্যার দিক দিয়ে অনেক বেশি না, কিন্তু তারা যেভাবে অলিম্পিকে পার্টিসিপেট করে শুধু তা না, টেনিস সহ আরো বেশ কিছু খেলায় তারা এত এত ভালো করে। তো এই জন্য এটাকে বলা হয় ইউরোপের ক্রীড়াক্ষেত্র, সুইজারল্যান্ডকে বলা হয়। আর ইউরোপের রণক্ষেত্র কোনটা? ইউরোপের রণক্ষেত্র কোনটা? ইউরোপের রণক্ষেত্র বা ককপিট এটা হলো বেলজিয়াম। বেলজিয়াম। তো এইভাবে মনে রাখা যায় যে যুদ্ধ ফলে ওই যে মাথার চুল টুল সব বেল হয়ে গেছে মাইটাই খাইয়া, ওইভাবে মনে রাখতে পারো চাইলে। ইউরোপের রণক্ষেত্র বা ককপিট হচ্ছে বেলজিয়াম। ইউরোপের রণক্ষেত্র। আচ্ছা, একটু আর আমি একটু প্রবেশদ্বার দেখি। প্রবেশদ্বার, তো ভারতের প্রবেশদ্বার কোনটা?
প্রবেশদ্বার হচ্ছে মুম্বাই। দেখো এই সবগুলাই দেখবা যে পোর্ট আছে, বন্দর আছে, বুঝছো? যেমন পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাচি, তাহলে ভারতের প্রবেশদ্বার মুম্বাই, পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাচি। ইউরোপের প্রবেশদ্বার কোনটা? লন্ডন, ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে লন্ডন, রটারডাম, লিসবন। লিসবন কোন শহরে কেউ বলতে পারবা? মধ্য ও পূর্ব ইউরোপের প্রবেশদ্বার, মধ্য ও পূর্ব ইউরোপ, এইটার প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা। ভিয়েনা, মধ্য আর পূর্ব ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা। তাহলে খেয়াল করো, ভারতের প্রবেশদ্বার মুম্বাই, পাকিস্তানের প্রবেশদ্বার করাচি, আর ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে লন্ডন, রটারডাম, লিসবন। লন্ডন, রটারডাম, লিসবন। মধ্য পূর্ব ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা। ভারত মুম্বাই, পাকিস্তান করাচি। ভারত হচ্ছে মুম্বাই, পাকিস্তান হচ্ছে করাচি। হ্যাঁ, তাহলে এখানে অনেকেই বলে ফেলছে যে বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চিটাগাং, বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম। গুড। এখন আসো আমরা একটু আরো কয়েকটা জিনিস একটু দেখি, আরো দুই একটা জিনিস একটু দেখা দরকার। তো এর আগে ওশেনিয়া নিয়ে তুমি একটা শব্দ পড়ছিলা, ওশেনিয়া নিয়ে তুমি একটা শব্দ পড়ছিলা, কি পড়ছিলা মনে আছে? আপাতত মনে রাখবা যে দ্বীপ মহাদেশ হচ্ছে ওশেনিয়া, তাহলে দ্বীপ মহাদেশ হচ্ছে ওশেনিয়া। তাহলে দ্বীপ মহাদেশ কোনটা? ওশেনিয়া। আচ্ছা, অন্ধকার মহাদেশ কোনটা? মানে আগের দিনে, মানে আগে অন্ধকার মহাদেশ বলা হইতো, এখন কিন্তু আর অন্ধকার মহাদেশ না। তাহলে অন্ধকার মহাদেশ হচ্ছে আফ্রিকা। আফ্রিকা, আফ্রিকাকে কিন্তু বৃহদাকার চিড়িয়াখানাও বলা হয়, বৃহদাকার চিড়িয়াখানা। তাহলে আফ্রিকা হচ্ছে তোমার অন্ধকার মহাদেশ, বৃহদাকার চিড়িয়াখানা। আর আরেকটা কথা একটু আফ্রিকা থেকে জেনে নাও, আফ্রিকার মৃত হৃদয় বলা হয়, আফ্রিকার মৃত হৃদয় বলা হয় সাদকে, বা এটা সাদ বলে, চাঁদ বলে, সাদ বা চাঁদ। ঠিক আছে, তাহলে আবারও বলি, দ্বীপ মহাদেশ ওশেনিয়া আর অন্ধকার মহাদেশ আফ্রিকা। আফ্রিকা সম্পর্কে আর দুইটা তথ্য, আফ্রিকাকে বলা হয় চিড়িয়াখানা, বৃহদাকার চিড়িয়াখানা, আর আফ্রিকার মৃত হৃদয় হচ্ছে চাঁদ বা সাদ। আফ্রিকার মৃত হৃদয় হচ্ছে চাঁদ বা সাদ, চাঁদ বা সাদ। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে এরপরে চলে আসো আমরা একটু পৃথিবী নিয়ে পড়ি। পৃথিবী, তোমরা কি জানো পৃথিবীর ছাদ কোনটা? তোমরা অনেকেই জানো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, পামির মালভূমি, এটাকে বলা হয় পৃথিবীর ছাদ। আচ্ছা, তিব্বতকেও কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়, অপশনে যেটা থাকবে সেটা দাগাবা। পৃথিবীর ছাদ হচ্ছে তিব্বত বা পামির মালভূমি, পৃথিবীর ছাদ হচ্ছে তিব্বত বা পামির মালভূমি। পৃথিবীর কসাইখানা হচ্ছে শিকাগো। তো দেখো এই যে স আছে, স দিয়েই মনে রাখবা শিকাগো। ব্যাপারটা এরকম যে তুমি যখন কসাইখানা মনে আসবে, কসাই স স শিকাগো, তখনই মাথায় যেন শিকাগো চলে আসে। তাহলে আমাকে একটু বলো তো পৃথিবীর রাজধানী কোনটা? একটু সবাই কমেন্ট করে বলো পৃথিবীর রাজধানী কোনটা। এটা আমি তোমাকে শিখাইছি। হ্যাঁ, তিব্বত নিষিদ্ধ শহর অবশ্যই, এবং তিব্বত পৃথিবীর ছাদ, পৃথিবীর ছাদ পামির মালভূমি, পৃথিবীর কসাইখানা শিকাগো, পৃথিবীর কসাইখানা হচ্ছে শিকাগো, পৃথিবীর কসাইখানা শিকাগো। এবং সবচেয়ে চমৎকার ব্যাপার, এর প্রত্যেকটার পিছনে গল্প আছে। তো যদি সময় হাতে থাকতো গল্প বলতাম, সেই সময় হাতে নাই। তো পৃথিবীর ছাদ হচ্ছে পামির মালভূমি বা তিব্বত, পৃথিবীর কসাইখানা হচ্ছে শিকাগো, পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক, পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক, পৃথিবীর রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, তো মোটামুটি এইটা হইলো। এখন ঘটনা হচ্ছে আমরা এখন দেশ পড়বো, বিভিন্ন দেশ, এবং এই দেশটাই হচ্ছে সবচেয়ে ঝামেলার জায়গা। হ্যাঁ, তো চলো আমরা একটু দেশগুলা শিখে ফেলি। কার দেশ কোনটা? দেখো, তামার দেশ,
প্রথমেই আমরা দেখতে চাই তামার দেশ। তামার দেশ হচ্ছে জাম্বিয়া। তামার দেশ কোনটা? জাম্বিয়া। তো এভাবে পড়বা তামা জামা, তামা জামা। কি পড়বা? তামা জামা। ঠিক আছে, তাহলে তামা জামা, তামার দেশ জাম্বিয়া। শ্বেত হস্তির দেশ, শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড। থাইল্যান্ড। দেখো থাই হাতি, এভাবে মনে রাখবা, থাই হাতি, থাই হাতি। শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড, তুমি মনে রাখবা থাই হাতি। পৃথিবীর কসাইখানা, আচ্ছা এটা তো আমরা পড়ছি। এরপর আসো ধীবরের দেশ। ধীবরের দেশ এটা হচ্ছে নরওয়ে। ধীবর মানে কি জানো? দেখো নরওয়ে হচ্ছে মানে এখানের বেশিরভাগ মানুষ জেলে পেশার সাথে জড়িত, মাছ শিকারের সাথে জড়িত। তো ওই জেলেদের বলে ধীবর। তো ওই ধীবরের দেশ হচ্ছে নরওয়ে। তো ধীবরের র দিয়ে মনে রাখবা নর, ধীবর, তাহলে বর নর, হ্যাঁ এভাবে বর নর। তো এভাবে বর নর এভাবে মনে রাখবা। ধীবরের দেশ হচ্ছে নরওয়ে। আচ্ছা পশমের দেশ কোনটা বলতো? তোমরা প্রায় এই কথাটা শুনছো যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান গরু, তো গরুতে পশম আছে। অস্ট্রেলিয়ান ভেড়া, তো অস্ট্রেলিয়া হচ্ছে এই গরু ভেড়া এগুলো পালনের জন্য খুব বিখ্যাত। তো এই পশমের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। পশমের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে পশমের দেশ অস্ট্রেলিয়া। ধীবর, ধীবর, ধীবরের দেশ নরওয়ে। শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড। তামার দেশ জাম্বিয়া। পশমের দেশ অস্ট্রেলিয়া। পশমের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। সিন্ধু, আচ্ছা তার আগে একটা পড়ি, সিল্ক রুটের দেশ ইরান। সিল্ক রুট ইরান। তো এটা আসলে আগে খুবই পপুলার একটা শব্দ ছিল সিল্ক রুট, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের রুট। তো এই সিল্ক রুটের দেশ ছিল ইরান, সিল্ক রুটের দেশ ছিল ইরান। ইরান। সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে, এটা তুমি পারবা, নামের সাথেই দেখো রুশ আছে, রুশ মানে রাশিয়া, তোমরা জানো রাশিয়াদের কিন্তু রাশিয়ানদের রুশ বলা হয়। তো রুশ মানেই রাশিয়া, তাহলে সাদা রাশিয়া কোনটা? বেলারুশ, এর নামের সাথেই আছে বেলা। এখন আসো জাপান পড়ি। যদি বলে ভূমিকম্পের দেশ কোনটা? জাপান। সূর্যোদয়ের দেশ কোনটা? সূর্যোদয়ের দেশ, তাও বলবা জাপান। এভাবে মনে রাখবা, ধরো জাপানে যারা থাকে সেখানে কিন্তু প্রচুর ভূমিকম্প হয়। তো এভাবে কেউ ধরো জাপানে আছে, তুমি ধরো জাপানে গেছো, সূর্যোদয় হয়েছে, সাথে সাথে দেখলা ভূমিকম্প হয়েছে, খুবই অদ্ভুত অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। তাহলে জাপানে গেছো, জাপানে গেছো, তাহলে ভূমিকম্পের দেশ বা সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। ভূমিকম্পের দেশ বা সূর্যোদয়ের দেশ জাপান। সাদা রাশিয়া হচ্ছে বেলারুশ। সিল্ক রুটের দেশ ইরান। পশমের দেশ অস্ট্রেলিয়া। ধীবরের দেশ নরওয়ে। শ্বেত হস্তির দেশ হচ্ছে থাইল্যান্ড। তামার দেশ জাম্বিয়া। তামার দেশ হচ্ছে জাম্বিয়া, এটা মনে রাখবা তামা জামা দিয়ে। কি দিয়ে? তামা জামা। ঠিক আছে, তো নরওয়ে তো পড়লাম, ধীবরের দেশ, সাথে একটু মনে রাখবা নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ। তাহলে এটা হচ্ছে ধীবরের দেশ এবং নিশীথ সূর্যের দেশ নরওয়ে। ধীবরের দেশ এবং নিশীথ সূর্যের দেশ নরওয়ে। সাথে সাথে আরেকটা জিনিস একটু পড়ি, নীল আকাশের দেশ কোনটা জানো? এটা হচ্ছে মঙ্গোলিয়া। নীল আকাশের দেশ, নীল আকাশের দেশ হচ্ছে মঙ্গোলিয়া। তো ছোটকালে আমার দাদি বলতো যে আকাশ দেখলে নাকি মঙ্গল হয়, ভালো কিছু হয়। তাইলে নীল আকাশের দেশ, আকাশ দেখলে মঙ্গল হয়। তাহলে নীল আকাশের দেশ হচ্ছে মঙ্গোলিয়া। ভূমিকম্পের বা সূর্যোদয়ের দেশ জাপান। সাদা বেলারুশ, সাদা রাশিয়া। সিল্ক রুটের দেশ হচ্ছে ইরান। সিল্ক রুটের দেশ হচ্ছে ইরান। পশমের দেশ অস্ট্রেলিয়া। নিশীথ সূর্যের বা ধীবরের দেশ হচ্ছে নরওয়ে। তাহলে নিশীথ সূর্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিশীথ সূর্যের দেশ। তাহলে আমি এই পর্যন্ত মুছে দিচ্ছি। এখন এই যে সকাল যদি থাকে, সকাল,
ধরো তোমাকে বললো শান্ত সকালের দেশ, শান্ত সকালের দেশ, বা শান্ত সকালের দেশ, বা সকাল বেলার শান্তি, যাই বলো, এই সকাল থাকলে কি দিবা বলো তো? অবশ্যই কোরিয়া। কোরিয়ার ড্রামার ফ্যান আছে এখানে অনেকেই, আমি শিওর। এখানে কে 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 ড্রামার ফ্যান একটু হাত তুলো তো। এই কোরিয়া হচ্ছে শান্ত সকালের দেশ বা সকালবেলার শান্তি। এখন একটু ফুল নিয়ে পড়াশোনা করি। লিলি ফুলের দেশ আর টিউলিপ ফুলের দেশ। একটা হচ্ছে লিলি ফুলের দেশ আর একটা হইল টিউলিপ ফুলের দেশ। আচ্ছা, লিলি ফুলের দেশ হচ্ছে কানাডা আর টিউলিপ ফুলের দেশ হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড, ঠিক আছে। তাহলে এভাবে চিন্তা করতে পারো যে এই নাদির আর এই লিলি ওরা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নাদির আর লিলি। আচ্ছা না, এভাবে না পড়ি, এভাবেই পড়ি। তাহলে কানা লিলি, হ্যাঁ কানা লিলি আর এই টিউলিপ নাদির, ঠিক আছে। ধরো এরকম টিউলিপ আর নাদির হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর এদেরকে এদের কি বলা যায়, এই নাদিরকে পছন্দ করে হচ্ছে কানা লিলি, বুঝছো? তাহলে নাদিরকে পছন্দ করে কানা লিলি, আর নাদির আর টিউলিপ হচ্ছে তার একটা সুন্দর কাপল। তাহলে এইটা মোটামুটি হইল। এখন আসো আমরা একটু বর্জ্যপাত দেখি। বর্জ্যপাত বা এই বর্জ্য ড্রাগনের দেশ। শোনো, এই বর্জ্য শব্দটা থাকলেই তুমি দাগাবা ভুটান। কি বলছি? এই বর্জ্যপাত বা বর্জ্য ড্রাগনের দেশ কোনটা? ভুটান, মনে থাকবে। বর্জ্যপাত বা বর্জ্য ড্রাগনের দেশ হচ্ছে ভুটান। তাহলে বর্জ্য থাকলেই ভুটান। তাহলে কানা লিলি আর নাদির টিউলিপ। তাহলে মোটামুটি আমরা এটা ক্লিয়ার করছি, এটা শেষ। এরপরে চলে আসো আমরা আরো কয়েকটা একটু দেখি। দেখো, উর্বর ভূমির দেশ। উর্বর ভূমির দেশ মাথায় বাংলাদেশ চলে আসতেছে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ অবশ্যই উর্বর ভূমির দেশ। তবে উর্বর ভূমির দেশ হচ্ছে আলজেরিয়া। উর্বর ভূমির দেশ হচ্ছে আলজেরিয়া। বরফ ও আগুনের দেশ, তো এই দেশে আমার যাওয়ার খুবই ইচ্ছা, আইসল্যান্ড। আমার বরফ খুবই পছন্দ। তো এই আইসল্যান্ড হচ্ছে বরফ এবং আগুনের দেশ। একটা জিনিস খেয়াল করো, বরফের সাথে আগুনের একটা সম্পর্ক আছে, কেন বলতো? যেখানে বরফ আছে সেখানে যদি মানুষ থাকতে চায় সেখানে প্রচুর আগুনের ব্যবহার থাকতে হবে, তাহলে তুমি এখানে বেঁচে থাকতে পারবে না, তাই না? তো বরফ যেখানে আছে সেখানে আগুনের ব্যবহার থাকতে হবে। তাহলে বরফ আর আগুনের দেশ হচ্ছে আইসল্যান্ড। আইস মানেই তো বরফ, আইস মানেই বরফ। এখন আসো, উর্বর ভূমির দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া। আচ্ছা, পাম গাছের দেশ কোনটা বলতে পারবা? ব্রাজিল ফ্যানরা যদি এটা না বলতে পারো তাহলে আসলে ব্রাজিল সাপোর্ট করা বৃথা। ঠিক আছে, কি ব্রাজিল সাপোর্ট করলা? তুমি বলতেই পারো না যে ব্রাজিল হচ্ছে পাম গাছের দেশ। এটা না বলতে পারলে তুমি আসলে প্রকৃত ব্রাজিল সাপোর্টার না, তুমি একজন ভন্ড ব্রাজিল সাপোর্টার। তাহলে কবিদের দেশ হচ্ছে চিলি। আচ্ছা, চিলিও কিন্তু খুব ভালো ফুটবল খেলে, বিশ্বকাপ খেলে, তাই না? এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি এরা কিন্তু একই জায়গার দেশগুলা, তাই না? সব দক্ষিণ আমেরিকার দেশ। তাহলে এই কবিদের দেশ হচ্ছে চিলি। আর এইটাও একটু পড়ো, কেক খাইতে অনেকেই পছন্দ করো, এই কেকের দেশ হচ্ছে স্কটল্যান্ড। তুমি যদি মজার মজার কেক খাইতে চাও স্কটল্যান্ডে যাইতে হবে। স্কটল্যান্ড আসলে ইংল্যান্ডের একটা পার্ট, মানে ব্রিটিশ যেটা সেটারই একটা পার্ট। হ্যাঁ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড মানে একই সাথে, ঠিক আছে। তাহলে কেকের দেশ হচ্ছে স্কটল্যান্ড আর কবিদের দেশ হচ্ছে চিলি। কবিদের দেশ চিলি, কেকের দেশ স্কটল্যান্ড, পাম গাছের দেশ ব্রাজিল, বরফ আগুনের দেশ আইসল্যান্ড, আর উর্বর ভূমির দেশ আলজেরিয়া। উর্বর ভূমির দেশ হচ্ছে আলজেরিয়া। মোটামুটি টেনশন করার কিছু নাই, আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে। কনগ্রাচুলেশনস, তুমি শেষ করে ফেলতে পারছো। আচ্ছা, এখন তুমি কি জানো সমুদ্রের বধূকে? সমুদ্রের বধূ
বা সমুদ্রের রানী কে বলতো? এই সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। তাহলে সমুদ্রের বধূ বা সমুদ্রের রানী হচ্ছে গ্রেট ব্রিটেন। এখানে একটা ব্যাপার বলি, সাথে সাথে আরেকটা জিনিস একটু জেনে নিও, যে ইউক্রেন সম্পর্কে শুনছো এর আগে, ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। শুধুমাত্র তাই না, সোভিয়েত ইউনিয়ন, মানে তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন, যেই সোভিয়েত ইউনিয়ন এখন ভেঙে চুরে একাকার হয়ে গেছে, হ্যাঁ, তো সেই সোভিয়েত ইউনিয়নের ভিতরে রাশিয়া ছিল, ইউক্রেন ছিল, আরো অনেক দেশ ছিল। তো সেই সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার কিন্তু বলা হয় ইউক্রেনকে। অর্থাৎ ইউক্রেন যে ফসলের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সারা পৃথিবীতে, সেইটার একটা প্রমাণ, যে ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি, ইউক্রেনকে বলা হয় সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার। হ্যাঁ, ইউক্রেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার। এই যে সোভিয়েত ইউনিয়নের, আমাদের শেষ হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে ইউক্রেন। সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার হচ্ছে ইউক্রেন। সর্বশেষ পশুপালনের দেশ তুর্কিস্তান। পশুপালনের দেশ তুর্কিস্তান। তাহলে পশুপালনের দেশ হচ্ছে তুর্কিস্তান, সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার ইউক্রেন, পৃথিবীর রুটি ঝুড়ি ইউক্রেন, মানে খাবার দাবারের হিসাব কিতাব আসলে ইউক্রেন। সমুদ্রের বধূ বা রানী হচ্ছে গ্রেট ব্রিটেন। সমুদ্রের বধূ বা রানী গ্রেট ব্রিটেন। সমুদ্রের বধূ বা রানী হচ্ছে গ্রেট ব্রিটেন। তাহলে মোটামুটি আমরা কি বলা যায়, ভৌগোলিক উপনামগুলো পড়ে ফেললাম। এখন আমরা একটু সভ্যতা নিয়ে পড়াশোনা করতে চাই। এখন আমাদের পড়াশোনা হচ্ছে পৃথিবীর সভ্যতা নিয়ে। দেখো, আমরা যে টপিকগুলো পড়তেছি প্রত্যেকটা টপিক থেকে এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, ভৌগোলিক উপনাম থেকে প্রশ্ন আসছে, পৃথিবীর সভ্যতা থেকে প্রশ্ন আসছে। আমরা এখন পৃথিবীর সভ্যতা দেখতে চাই। আমরা এখন দেখতে চাই হচ্ছে পৃথিবীর সভ্যতা। ঠিক আছে? আসো আমরা একটু পৃথিবীর সভ্যতা দেখি, পৃথিবীর সভ্যতা দেখতে চাই। আচ্ছা, আগে সভ্যতাটা শেষ করি, তারপর দেখি যে রাজধানী মুদ্রাটা পড়া যায় কিনা। একটু বলি, রাজধানী মুদ্রা টপিকটা আসলে অনেক বড় টপিক। হ্যাঁ, সভ্যতা এটা দ্রুত শেষ করা যায়, যেমন উপনাম গুলা শেষ করে ফেললাম, কিছু টপিক শেষ করে ফেলা যায়, যেমন গতদিন যে টপিক গুলো শিখছিলাম সুন্দরভাবে শেষ করছি। তো রাজধানী মুদ্রা এমন একটা টপিক যে এটা আসলে কমন বাঁধানো একটু কঠিন। তো রাজধানী মুদ্রা দেখা যাক কতদূর শেষ করতে পারি। হ্যাঁ, কিন্তু রাজধানী মুদ্রা থেকে 3বার প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ফলে রাজধানী মুদ্রা বাদও দেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। কিন্তু রাজধানী মুদ্রা বেশ বড় টপিক, আগেই বলে রাখলাম। মানে যে কোনো, মানে সমস্যা কি, যে কোনো দেশের রাজধানী দিয়ে দিতে পারে, যে কোনো দেশের মুদ্রা দিয়ে দিতে পারে, খুব বেশি মানে তুমি মানে গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এই দেশগুলোর রাজধানী মুদ্রা আসবে বা এর বাইরে আসবে না, এটা বলা একটু কঠিন। আচ্ছা, তো পৃথিবীর সভ্যতা থেকে কিন্তু 2বার প্রশ্ন আসছে। তো সভ্যতা আসলেই প্রথমে যে সভ্যতা আছে সেটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। মেসোপটেমিয়ান সভ্যতা। কোন সভ্যতা? মেসোপটেমিয়ান সভ্যতা। এটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। আর মেসোপটেমিয়ান সভ্যতা মানে কোন এলাকার কথা বলা হচ্ছে প্রত্যেকটা সভ্যতার ক্ষেত্রে? সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গার সভ্যতা এটা। তো মেসোপটেমিয়ান সভ্যতা হচ্ছে ইরাকের সভ্যতা। হ্যাঁ, এবং এই সভ্যতাটা ছিল শেষ নির্ভর। তাহলে এটা ছিল শেষ নির্ভর সভ্যতা, ইরাকের সভ্যতা। আর একটা শব্দ মনে রাখবা, মিশরীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা। সমসাময়িক, যদিও বলি এটা সবচেয়ে প্রাচীন সভ্যতা, সবচেয়ে প্রাচীন সভ্যতা। তাহলে বলি ইরাক হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা, মানে ইরাক এটা শেষ নির্ভর একটা সভ্যতা।
মিশরীয় সভ্যতার সমসাময়িক, তবে অবশ্যই প্রাচীন বললে মেসোপটেমিয়ানই হবে, তবে সমসাময়িক, তবে বেশি প্রাচীন মেসোপটেমিয়ান, এবং অবশ্যই সবচেয়ে প্রাচীন সভ্যতা, সবচেয়ে প্রাচীন সভ্যতা। এবং এই মেসোপটেমিয়ান সভ্যতা এত মানে বিস্তৃত একটা জিনিস যে এর 4টা পর্যায় আছে, 4টা পর্যায় আছে, এবং প্রত্যেকটা পর্যায়ে তোমাকে আসলে জানতে হবে। তাহলে 4টা পর্যায় কি কি চলো আমরা একটু দেখি। একটা আছে সুমেরীয় পর্যায়, 4টা পর্যায়, সুমেরীয়, এরপর আছে অ্যাশেরীয়, অ্যাশেরীয়, এরপর আছে ব্যাবিলনীয়, ব্যাবিলনীয়, এরপর আছে ক্যালদীয়, ক্যালদীয় সভ্যতা। এটাকে নতুন ব্যাবিলনীয় সভ্যতাও বলে। তোমরা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নাম শুনছো? আমার মনে হয় যে শুনছো। তোমরা কিন্তু ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নাম অনেকেই বিভিন্ন সময়ে শুনছো। তাহলে মেসোপটেমিয়ান সভ্যতা যেটা ইরাক সেচ নির্ভর সভ্যতা, মিশরীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা, সবচেয়ে প্রাচীন সভ্যতা, এর 4টা পর্যায় আছে। একটা হচ্ছে সুমেরীয়, অ্যাশেরীয়, ব্যাবিলনীয় এবং ক্যালদীয় সভ্যতা। প্রথমে সুমেরীয় সভ্যতার ক্ষেত্রে আসো। তো যদি বলা হয় যেহেতু এই 4টা পর্যায়ের সবার প্রথম পর্যায় কোনটা? সুমেরীয়, তাই যদি বলে সভ্যতার সূত্রপাত হয় কোথায়? সুমেরীয়তে। বা প্রাচীনতম সভ্যতা কোনটা? সুমেরীয়। ব্যাপারটা দেখো, সুমেরীয় হচ্ছে মেসোপোভাগ, ফলে মেসোপটেমিয়ানও সবচেয়ে প্রাচীনতম, সুমেরীয় প্রাচীনতম। অপশনে কোনটা আসতেছে তার উপর, যদি অপশনে দুইটাই থাকে অবশ্যই সুমেরীয় দিবা, কারণ মানে মেসোপটেমিয়ামেরই সুমেরীয়টা হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা। তাহলে সবচেয়ে প্রাচীন সভ্যতা এই জায়গাটা খেয়াল করবা। তো সুমেরীয় সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছে, চাকা। তাহলে চাকা আবিষ্কার হয়েছে কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। আর একটা লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে, কিউনিফর্ম লিখন পদ্ধতি। তাহলে কিউনিফর্ম লিখন পদ্ধতি। তাহলে সভ্যতার সূত্রপাত বা প্রাচীনতম সভ্যতা, চাকা আবিষ্কার হয়েছে, কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে। কিউনিফর্ম লিখন পদ্ধতি যেটা, সেই পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। ক্লিয়ার? এটা বোঝা গেছে? এখন আসো অ্যাশেরীয় সভ্যতা দেখব। অ্যাশেরীয় সভ্যতার ক্ষেত্রে আচ্ছা আমরা ওই যে বলি না যে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রি কোণ আবিষ্কৃত হয়েছে এই অ্যাশেরীয় সভ্যতার ক্ষেত্রে। এবং এই 300 তুমি জানো যে যারা একটু যে 360 ডিগ্রির সাথে অক্ষাংশ দ্রব্যাংশের একটা খুব ভালো সম্পর্ক আছে। তো 360 ডিগ্রি কোণ, অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে হচ্ছে 300 অ্যাশেরীয় সভ্যতার ক্ষেত্রে। এই জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে অ্যাশেরীয় সভ্যতার ক্ষেত্রে। এখন একটা জিনিস বলি, যে কোনো সভ্যতা যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যাশেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালদীয় সভ্যতা কোন সময়ের কোন এলাকার, বলবা ইরাক। সবগুলো সভ্যতাই, কারণ মেসোপটেমিয়ান সভ্যতা ইরাক, ফলে সবগুলো সভ্যতা কিন্তু ইরাক। ঠিক আছে, এটা মনে রাখবা। তো ব্যাবিলনের ক্ষেত্রে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আছে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ঝুলন্ত, ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান এই নামটা মনে রাখতে হবে। এবং এইটা করছে হচ্ছে এই নেবুচাঁদ নেজার, এইটা বানাইছিল নেবুচাঁদ নেজার, উনি ওনার ওয়াইফের জন্য বানাইছিল, বুঝছো? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সে তার বউয়ের জন্য বানাইছিল। তো এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এই নামটা অনেকেই শুনছো। আর একটা নাম পড়বা, হাম্বুরাবি। হাম্বুরাবি, দেখো আইনের কথা আসলে হাম্বুরাবির কথা আসবে। কেন জানো? এর আগে আইন চলতো মুখে মুখে, প্রথম আইন লেখার ব্যবস্থা করেন এই হাম্বুরাবি, পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা। এবং সেটাকে কি বলা হইতো জানো? হাম্বুরাবি কোড। তাইলে এই যে আইনগুলা লিখতো এটাকে কি বলতো? হাম্বুরাবি কোড। এখানে লেখার জায়গা নাই, সব একটু লিখে নাও। পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা হচ্ছে হাম্বুরাবি, আর এই হাম্বুরাবির আইনগুলাকে বলা হইতো হাম্বুরাবি কোড। এর আগে সব আইন কিন্তু লেখা হইতো না। ক্লিয়ার? তাহলে পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা হচ্ছে হাম্বুরাবি,
আর এই আইনকে বলা হইতো হাম্বুরাবি কোড। আর ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটা বানাইছিল নেবুচাঁদ নেজার। এটা বানাইছিল কে? কিউনিফর্ম লিখন পদ্ধতি। ভাইয়া লেখার একটা মানে লিপি আছে না, লিপি, ওই যে বাংলা যেমন ওই রকম একটা লেখার পদ্ধতি হচ্ছে কিউনিফর্ম ফর্ম। ইউনিফর্ম ইর জায়গায় কি ক দিয়ে দাও, কিউনিফর্ম। ওকে, তাহলে চাকা আবিষ্কার, সভ্যতার সূত্রপাত, কিউনিফর্ম লিখন পদ্ধতি। অ্যাশেরিয়র ক্ষেত্রে হচ্ছে 360 ডিগ্রি কোণ আর অক্ষাংশ দ্রাঘিমাংশ। আর ব্যাবিলনের ক্ষেত্রে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আর হাম্বুরাবি। আর একটা কি বলছি ভাইয়া? হাম্বুরাবি। আর একটা বলছি হাম্বুরাবি। এখন আসো ক্যালডিও, যেটাকে বলা হয় নতুন ব্যাবিলনীয় সভ্যতা। ক্যালডিও যেটা, সেটা কোনটা? নতুন ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে চলো আমরা একটু ক্যালডিও বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সপ্তাহকে 7 দিনে ভাগ করে, সপ্তাহকে 7 দিন, দেখো সপ্তাহকে 7 দিনে ভাগ করে। এই সময়ে এখনো কিন্তু সেই সপ্তাহে 7 দিনই, সপ্তাহে কিন্তু 8 দিন না, 10 দিন না। কারণ এটা হয় নাই, কারণ হচ্ছে এর পিছনে লজিক আছে। তাহলে সপ্তাহকে 7 দিনে ভাগ করে এই ক্যালডিও সভ্যতার সময়। 2 নাম্বার হচ্ছে এই যে প্রতিদিনকে 12 ঘন্টায়, প্রতিদিনকে 12 ঘন্টায় ভাগ করেন। ওই যে তোমরা দেখো AM PM, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত থাকে AM আর রাত 12টা পর্যন্ত থাকে PM। তো এই যে 12 ঘন্টায় ভাগ করা AM PM, এই ভাগটা করছিল ক্যালডিও সভ্যতায়। আর সপ্তাহে 7 দিনে ভাগ করছিল ক্যালডিও সভ্যতা। ফলে এটা হয়তো নাম শুনলেই মনে হয় যে আরে হুদাই এগুলো কি হাবি যাবি, কিন্তু এখন যখন তুমি এগুলো দেখতেছো তোমার কিন্তু ভালোই লাগার কথা যে এই যে 7 দিনে ভাগ হইছে কোন সময়ে? সপ্তাহে। সেটা ক্যালডিও সভ্যতায়। এই যে AM PM এর ঘটনা কখন ঘটছে? সেই ক্যালডিও সভ্যতায়, সেই ক্যালডিও সভ্যতায়। ক্লিয়ার? তাহলে সপ্তাহকে 7 দিন আর প্রতিদিন 12 ঘন্টায়। প্রতিদিন হচ্ছে 12 ঘন্টায়, মানে দিনকে 2 ভাগে ভাগ করছে, 12 ঘন্টা 12 ঘন্টা করে। আচ্ছা, তো 2 বারে ভাগ করছে আর কি, জোড়ায় 12 ঘন্টা জোড়ায় বিভক্ত করেন আর কি, 2টা জোড়া। আচ্ছা, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আর হাম্বুরাবি হচ্ছে আইন প্রণেতা। হাম্বুরাবি হচ্ছে আইন প্রণেতা, আইন প্রণেতা, পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা। তাহলে মোটামুটি এর সাহায্যে আমাদের মেসোপটেমিয়ান সভ্যতাটা হইছে না? সবাই একটু বলো যে মেসোপটেমিয়ান সভ্যতাটা ক্লিয়ার কিনা। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এখন আসো আমরা একটু দেখব মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা, মিশর মানেই নীল নদ। মিশর মানেই হচ্ছে, আমরা একটু দুই সাইডে লিখি, মিশর মানেই নীল নদ। তাহলে মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠছিল? সব সভ্যতাই কোনো নদী বা কোনো সাগরের তীরে গড়ে উঠতে হয়, কারণ নদী বা সাগরের তীর ছাড়া সভ্যতা ওই সময় গড়ে ওঠা সম্ভব ছিল না, কারণ পানি লাগবেই। ঠিক আছে, এবং ওই সময় যাতায়াতের মাধ্যম ছিল নৌকা। হ্যাঁ, তো এর জন্য সভ্যতা গড়ে উঠতে ওই সময় কোনো কিছু তীরে, কারণ তখন দেখা যেত ট্রেডিং, ব্যবসা বাণিজ্য ছাড়া তো জীবন চলে না। এই ব্যবসা বাণিজ্য সব হইতো এই নদীর তীরে, ওই নদী টু নদী বা এই সাগর।